आजकेर भिडियोते आमरा अंशीदारी कारबार बा पार्टनारशिप फार्म निये आलोचना करब। आजकेर भिडियोते जे टपिकगुलो निये आमरा आलोचना करब सेई टपिकगुलो हलो एक अंशीदारी कारबारेर सुविधा, दुई अंशीदारी कारबारेर असुविधा, तीन अंशीदारी चुक्तिपत्र और चार अंशीदारी चुक्तिपत्रे उल्लेखित विषयबस्तु। आगेर भिडियोते अर्थात पार्ट ओयाने आमरा अंशीदारी कारबारेर उत्पत्ति, अंशीदारी कारबारेर संज्ञा, अंशीदारी कारबारेर वैशिष्ट्य एवं एक मालिकाना कारबारेर साथे अंशीदारी कारबारेर की पार्थक्य रयेछे सेगुलो निये आलोचना करेछिलाम। जारा आगेर भिडियोटी एखोनो पर्यन्त देखोनी डेस्क्रिप्शन बक्से लिंक देया थाकबे, सेखान थेके पार्ट ओयानेर भिडियोटा तोमरा देखे निते पारो। तो आजकेर भिडियोते फार्स्ट टपिक आमरा आलोचना करब अंशीदारी कारबारेर सुविधा। जे दुई बा ततोधिक व्यक्ति मुनाफा अर्जनेर उद्देश्ये परस्पर चुक्तिबद्ध हये जे कारबार गठन करे ताके आमरा अंशीदारी कारबार बोली। এই অংশীদারি কারবারের বেশ কিছু সুবিধা আছে যার কারণে দুই বা ততোধিক ব্যক্তি এই ধরনের কারবার তৈরিতে উদ্যোগী হয়। তো ফার্স্ট সুবিধা আমরা বলতে পারি সহজ গঠন। আগের দিনে আমরা বলেছিলাম যে অংশীদারি কারবার গঠন করা খুবই সহজ এবং সরল। এর জন্য কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। আইনগত আনুষ্ঠানিকতা মানে কি, যেমন আইনগত কোনো রেজিস্ট্রি করা, কোনো অনুমতি নেওয়া, কোনো ছাড়পত্র নেওয়া বা কোনো লাইসেন্স করা, এগুলোকে বলা হয় আইনগত আনুষ্ঠানিকতা। এখন অংশীদারি কারবার যদি তৈরি করতে যায় দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে এই ধরনের কারবার তৈরি করতে পারবে, এর জন্য কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। তো এটি অংশীদারি কারবারের প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা আমরা কি বলবো, দু নম্বর হচ্ছে মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ অংশীদারি কারবারে যাবতীয় মূলধন অংশীদাররা মিলে সরবরাহ করে। সাধারণত এক মালিকানা কারবারের ক্ষেত্রে কি দেখা যায় যে যাবতীয় মূলধন মালিককেই সরবরাহ করতে হয়, কিন্তু অংশীদারি কারবারে যেহেতু দুজন বা তার থেকে অধিক ব্যক্তি থাকে তাই সকলে মিলে কারবারে যখন মূলধন প্রদান করে তখন মূলধনের পরিমাণ কিন্তু এক মালিকানা কারবারের চেয়ে অনেক বেশি হয়। অর্থাৎ মূলধনের সমস্যা অংশীদারি কারবারে এক মালিকানা কারবারের তুলনায় কম দেখতে পাওয়া যায়। তিন নম্বর সুবিধা কি, ঝুঁকির বন্টন। অংশীদারি কারবারে যদি লাভের পরিবর্তে কোনো কারণে লস হয় সেই লসটা কিন্তু অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়, যার কারণে কোনো অংশীদারকে এককভাবে অনেকটা পরিমাণ ঝুঁকি বহন করতে হয় না। এটি অংশীদারি কারবারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা। চার নম্বর সম্প্রসারণ। যে অংশীদারি কারবার সম্প্রসারণ করা খুবই সহজ এবং সরল। যদি মূলধনের প্রয়োজন হয় বা অংশীদারি কারবারকে আমরা বাড়াতে চাই তাহলে পুরনো অংশীদারদের সম্মতি নিয়ে নতুন কোনো অংশীদার গ্রহণ করলে মূলধনের সমস্যা অনেকটা মেটে এবং নতুন অংশীদার কারবারে যদি যোগদান দেয় তাহলে কারবারে ধীরে ধীরে সম্প্রসারণ ঘটে। অর্থাৎ সকলের সম্মতি নিয়ে নতুন অংশীদার গ্রহণের মাধ্যমে এই ধরনের কারবার খুব সহজে সম্প্রসারণ করা যায়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি পরিচালনা। আগের দিন আমরা বলেছিলাম যে অংশীদারি কারবার পরিচালনা করার দায়িত্ব এবং অধিকার সকল অংশীদারের রয়েছে, কিন্তু একজন বা কয়েকজন অংশীদার বাকি সকলের হয়ে কারবার পরিচালনা করে। কারণ যে অনেকজন অংশীদার বা অনেক ব্যক্তি মিলে যদি কোনো কারবার পরিচালনা করা হয় তাহলে সেক্ষেত্রে ভালো পরিচালনা করা যাবে না, যার কারণে একজন বা কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি বাকি সকলের হয়ে কারবার পরিচালনা করে। তো এই কারণে অংশীদারি কারবারের পরিচালনা কিন্তু অন্যান্য কারবারের তুলনায় অর্থাৎ এক মালিকানা কারবারের তুলনায় অনেকটাই ভালো হয়। তো এই সুবিধাগুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। বইয়ে হয়তো বা পাঠ্য বইয়ে হয়তো আরও অনেক সুবিধা থাকতে পারে, সেগুলো তোমরা নিজেদের মধ্যে একটু পড়ে নেবে। এরপর আমরা যেটা আলোচনা করব বা নেক্সট টপিক সেটা হচ্ছে অংশীদারি কারবারের অসুবিধা। এখন আমরা বেশ কিছু সুবিধা তো দেখলাম অংশীদারি কারবারের, এখন অংশীদারি কারবারে কি কি অসুবিধা থাকতে পারে।
এক নম্বর, অংশীদারি কারবারের অসুবিধা হচ্ছে সীমিত মূলধন। এখন অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে অংশীদাররা সকলে মিলে যদি ক্যাপিটাল দেয় তাহলে এক মালিকানা কারবারের থেকে অংশীদারি কারবারে মূলধনের পরিমাণ বেশি হয় এবং যথেষ্ট পরিমাণ হয়। কিন্তু যখন আরও বড় কারবারের ক্ষেত্রে আমরা যাব, যেমন কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড, এই ধরনের কোম্পানির ক্ষেত্রে যখন আমরা যাব তখন অংশীদারি কারবারের তুলনায় কোম্পানির প্রচুর পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হয়। কেন? কারণ তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারে। তাই সেক্ষেত্রে অংশীদারি কারবারের মূলধনের পরিমাণ অনেকটাই কিন্তু কম হয়, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির থেকে অংশীদারি কারবারের মূলধনের পরিমাণ সীমিত হয়। 2 নম্বর, অনিশ্চিত স্থায়িত্ব। অংশীদারির কারবারের স্থায়িত্ব কোনো নিশ্চয়তা নেই, কারণ অংশীদারদের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, যদি অংশীদারদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়, আর যদি অংশীদারদের মধ্যে কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হয়, কোনো অংশীদারের যদি মৃত্যু ঘটে, তাহলে বেশ কিছু কন্ডিশনে অংশীদারি কারবার কিন্তু দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ অংশীদারের কারবারের যে স্থায়িত্ব, এই স্থায়িত্ব পুরোপুরি অনিশ্চিত, যে কোনো সময় অংশীদারি কারবার বন্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য, লাভের বন্টন। অংশীদারি কারবারে সমস্ত ঝুঁকি যেমন অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়, তেমনি যা টাকা লাভ হয় সেই লাভটাও কিন্তু অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়, যার কারণে প্রতিটা অংশীদার প্রচুর পরিমাণ লাভ ভোগ করতে পারে না। অর্থাৎ লাভের একটা নির্দিষ্ট পরিমাণ অংশই কিন্তু অংশীদাররা ভোগ করতে পারে। এটা অংশীদারি কারবারের বড় একটি সমস্যা। 4 নম্বর, অসীম দায়। গতকালের ভিডিওতেই আমরা আলোচনা করছিলাম অংশীদারির কারবারে দায় কিন্তু অসীম, অর্থাৎ প্রতিটা অংশীদারকে যৌথভাবে এবং এককভাবে কারবারের দায় দায়িত্বের জন্য দায়বদ্ধ থাকতে হয়। যদি ব্যাংক থেকে অংশীদাররা 1 লাখ টাকা লোন নেয় এবং 4 জন অংশীদার থাকে, তাহলে 4 জনকেই দায়বদ্ধ থাকতে হবে ওই লোনটা মেটানোর জন্য। এবং যদি কোনো অংশীদার সেই দায় মেটাতে না পারে, তাহলে বাকি অংশীদাররা কিন্তু তার জন্য দায়বদ্ধ থাকবে সেই দায়টা মেটানোর জন্য। এরপরে 5 নম্বর, গোপনীয়তার অভাব। অংশীদারি কারবারে যাবতীয় সিদ্ধান্ত সকলে মিলে গ্রহণ করতে পারে, যাবতীয় হিসাব নিকাশ সকলে মিলে দেখতে পারে, যাবতীয় হিসাব নিকাশ সকলে মিলে করতে পারে, যার কারণে এক মালিকানা কারবারে বিভিন্ন বিষয় যেমন গোপন রাখা সম্ভব, এক্ষেত্রে অংশীদারি কারবারের ক্ষেত্রে যাবতীয় বিষয়, হিসাব নিকাশের বিষয় গোপন রাখা সম্ভব হয় না। এটি অংশীদারি কারবারের একটি বড় সমস্যা। এরপরে যদি আমরা আলোচনা করি, আরও আমরা অংশীদারি কারবারের বেশ কিছু সমস্যা দেখতে পাই, যেমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অংশীদারি কারবারে যাবতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য সমস্ত অংশীদারকে একত্রিত হতে হয় এবং সকলের মতামত নিতে হয়। সকলের মতামতের মধ্যে যদি মিল পাওয়া যায়, তবেই কোনো নতুন সিদ্ধান্তে অংশীদাররা উপনীত হতে পারে। তো এই কারণে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে অনেকটা বেশি বিলম্ব ঘটে বা দেরি হয়ে যায়। তো এইগুলো হচ্ছে অংশীদারি কারবারের সুবিধা এবং অংশীদারি কারবারের বেশ কিছু অসুবিধা। তো এরপর যেটা আমরা আলোচনা করব সেটি হলো অংশীদারদের চুক্তিপত্র। তো এবার আমরা আলোচনা করব অংশীদারি চুক্তিপত্র, যাকে ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ ডিড। এখন এই চুক্তিপত্র কি? এখন অংশীদারি কারবারে 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো ধরনের যখন কারবার তৈরি করে, তখন তাদের মধ্যে যে সমস্ত শর্তগুলো স্থাপিত হয়েছে, সেই সমস্ত শর্ত, লাভ ক্ষতি বন্টনের অনুপাত, অংশীদারি কারবারের নাম, ঠিকানা, প্রকৃতি, অংশীদারি কারবার কিভাবে বন্ধ হবে, অংশীদারি কারবারে কেউ কিভাবে অবসর গ্রহণ করবে, কেউ মূলধনের ওপর সুদ পাবে বা কেউ উত্তোলনের ওপর সুদ পাবে, মানে যাবতীয় বিষয় একটা কাগজে বা একটা দলিলে যদি লিখিত থাকে,
তাহলে তাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র। এখন এই চুক্তিপত্র লিখিত বা মৌখিক উভয়ই হতে পারে, অর্থাৎ দুজন বা তিনজন অংশীদার কোনো কারবার করলো, তাদের মধ্যে তারা মৌখিকভাবেও চুক্তি করে নিতে পারে যে তারা কত টাকা করে ক্যাপিটাল দেবে, কত টাকা লাভ ক্ষতি তারা বন্টন করবে, বা কি অনুপাতে তারা লাভ ক্ষতি বন্টন করবে, মূলধনের ওপর কেউ সুদ পাবে কিনা, কেউ বেতন বা কমিশন পাবে কিনা, কেউ যদি অবসর গ্রহণ করতে চায় তাহলে তাকে কি কি বিষয় মেনে চলতে হবে, এইগুলো তারা মৌখিকভাবেও নিজেদের মধ্যে চুক্তি করে নিতে পারে। তবে অংশীদারি চুক্তিপত্র লিখিত হওয়া আবশ্যক। কেন? মৌখিক যদি হয় বেশ কিছু সময় কেউ তাদের যে চুক্তিপত্র অর্থাৎ তাদের যে চুক্তিটা অস্বীকার করতে পারে, যার কারণে লিখিত হলে কেউ অস্বীকার করার আর জায়গা থাকে না। তাহলে যেটা আমরা বললাম যে অংশীদারি চুক্তিপত্র হচ্ছে একটা দলিল, যে দলিলে অংশীদারদের মধ্যে যাবতীয় সম্পাদিত হওয়া শর্তগুলো উল্লেখ থাকে। আর এই চুক্তিপত্র মৌখিক বা লিখিত দুটোই হতে পারে, তবে লিখিত হওয়াটাই ভালো। এখন এই চুক্তিপত্রে কি কি লেখা থাকে, যে অংশীদাররা যদি নিজেদের মধ্যে একটা চুক্তি করে তাতে কি কি বিষয় উল্লেখ থাকে, অর্থাৎ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। উল্লেখিত বিষয়বস্তু। অংশীদারদের মধ্যে যদি কোনো ধরনের চুক্তি হয় সেই চুক্তিতে কি কি বিষয় লেখা থাকে। ফার্স্ট, অংশীদারি প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। অংশীদারি প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। অংশীদাররা যে অংশীদারি কারবারটা গঠন করেছে সেই অংশীদারের নাম কি, সেই অংশীদারি কারবারটা কোথায় অবস্থিত, অর্থাৎ তার কোনো যদি প্রধান শাখা বা আরও কোনো শাখা থাকে তাহলে হেড অফিস বা এই শাখাগুলো কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকে। 2, অংশীদারদের নাম ও ঠিকানা। অংশীদারদের নাম ও ঠিকানা। যে অংশীদারি কারবারে কতজন অংশীদারি রয়েছে সেই অংশীদারদের নাম, ঠিকানা, পেশা, বয়স, যাবতীয় ডিটেলস এই অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। 3 নম্বর, কাজের প্রকৃতি। যে অংশীদারি কারবারটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আর এই অংশীদারি কারবারে কি কি কাজ করা হবে বা কি কি কাজ ভবিষ্যতে এই অংশীদারি কারবারের মাধ্যমে সম্পাদিত করা হবে, এই কাজের প্রকৃতি এই অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। 4 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি লাভ ক্ষতি বন্টনের অনুপাত। লাভ ক্ষতি বন্টনের অনুপাত অর্থাৎ অংশীদারি কারবারে যদি লাভ হয় বা যদি ক্ষতি হয়, কোন অংশীদার কত টাকা লাভ নেবে আর কোন অংশীদার কত টাকা ক্ষতি বহন করবে, এই যাবতীয় বিষয় কিন্তু উল্লেখ থাকে। ক্লাস 10-এ যখন আমরা অংশীদারি কারবারের অঙ্ক করছিলাম সেখানে কিন্তু আমাদের বলা থাকতো যে 5:4, দুইজন বন্ধু একটা অংশীদারি কারবার করলো, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 5:4, অর্থাৎ 9 টাকা যদি লাভ হয় তাহলে প্রথম বন্ধু 5 টাকা পাবে, দ্বিতীয় বন্ধু পাবে 4 টাকা। তেমনই ক্ষতি যদি হয় 9 টাকা ক্ষতি হলে প্রথম বন্ধু 5 টাকা ক্ষতিপূরণ দেবে, দ্বিতীয় বন্ধু 4 টাকা ক্ষতিপূরণ দেবে। এই লাভ ক্ষতি বন্টনের অনুপাত অংশীদারি কারবারে উল্লেখ থাকে অংশীদারি চুক্তিপত্রের মধ্যে। 5, মূলধনের পরিমাণ। অংশীদারি কারবারে অংশীদাররা কত টাকা দিয়েছে, অর্থাৎ কারবার শুরু করার সময় অংশীদাররা কত টাকা দিয়েছে বা কারবার চলাকালীন মাঝে কোনো অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছে কিনা, এই ধরনের মূলধনের পরিমাণ এই অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। আরও বেশ কিছু জিনিস উল্লেখ থাকে, সেগুলো আমি একে একে বলছি। মূলধনের ওপর সুদ। মূলধনের ওপর সুদ। 7, উত্তোলনের ওপর সুদ। এই দুটো বিষয় কিন্তু অংশীদারি কারবারে যদি কোনো চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্রে উল্লেখ থাকতে পারে। এখন মূলধনের ওপর সুদ কি, দেখা গেল যে অংশীদাররা যত টাকা দিয়ে কারবারটা শুরু করেছে, অর্থাৎ এ আর বি
এ 50,000 টাকা, বি 20,000 টাকা দিয়ে কারবারটা শুরু করেছে। দুজনে মিলে এই অংশীদারি কারবারটা শুরু করেছে। এবার চুক্তিপত্রে এই যে টাকাটা অর্থাৎ ক্যাপিটাল, এই ক্যাপিটালের ওপর কেউ বছরে ইন্টারেস্ট পাবে কি না, সেটা 10% হতে পারে, 4% হতে পারে, 6% হতে পারে, কিন্তু এই ক্যাপিটালের ওপর অংশীদাররা কোনো রকম সুদ পাবে কি না সেটা চুক্তিপত্রে উল্লেখ থাকে। মূলধনের ওপর সুদ, আর 7 নম্বর বললাম উত্তোলনের ওপর সুদ। উত্তোলন কি? যদি কোনো অংশীদার তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা তুলে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই অংশীদারকে কোনো রকম সুদ কারবারকে দিতে হবে কি না সে বিষয়ে এই চুক্তিপত্রে উল্লেখ থাকতে পারে। 8 নম্বর ঋণের ওপর সুদ। ঋণের ওপর সুদ, এখন ঋণের ওপর সুদ বলতে কি বোঝায়? কোনো অংশীদার কারবারে যদি ক্যাপিটাল না দিয়ে অ্যাডিশনাল কোনো লোন প্রোভাইড করে, অর্থাৎ ক্যাপিটাল তো দিয়েছে সেটা আলাদা দিকে রাখছি, এবার কোনো কারবারে যদি অর্থের প্রয়োজন হয়, কোনো অংশীদার বলল ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রয়োজন নেই, আমি ঋণ দিচ্ছি, তার বিনিময়ে যদি কোনো ইন্টারেস্ট তাকে দেয়া হয়, তাহলে সেই ঋণের ওপর সুদ অংশীদারি কারবারে চুক্তিপত্রে উল্লেখ থাকে। তো এখানে আমি 8টা বিষয় বললাম। এছাড়া অংশীদারি কারবার কিভাবে অবসর গ্রহণ করা হবে, বা অংশীদারি কারবার যদি বন্ধ হয়ে যায় সেই সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে, নতুন অংশীদার যদি কারবারে নিয়ে আনা হয় বা আনার চেষ্টা করা হয় তার পদ্ধতি কি, এই সমস্ত কিছুই অংশীদারি চুক্তিপত্রে লেখা থাকে। অর্থাৎ অংশীদারদের এই চুক্তিপত্রই হচ্ছে অংশীদারি কারবারের প্রাণস্বরূপ। তো আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করলাম? আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 1. অংশীদারি কারবারের কি সুবিধা রয়েছে, 2. অংশীদারি কারবারের কি অসুবিধা রয়েছে, 3. অংশীদারি চুক্তিপত্র কি, 4. অংশীদারি চুক্তিপত্রে কি বিষয় উল্লেখ থাকে। তো আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব। ধন্যবাদ।